আচ্ছা, এবার অ্যামালগামেশনের যে ক্লাসটা চলছিল আমাদের, সেই অ্যামালগামেশনের ক্লাসে প্রথম একটা ভিডিও আমি পাঠিয়ে দিয়েছি, একটু দেখে নিবি। তারপরে সেকেন্ড ভিডিও এটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা করবো পারচেস কনসিডারেশন। পারচেস কনসিডারেশন ব্যাপারটা কি? দেখ, অ্যামালগামেশনের বেসিক ব্যাপারটা বলেছি, এবার এটাও অঙ্কের পদ্ধতির মধ্যে ঢুকছে। পারচেস কনসিডারেশন বলতে আমি বলেছিলাম যে কোম্পানি বিক্রি হয়ে যায় সে হচ্ছে ট্রান্সফেয়ার কোম্পানি, আর যে কোম্পানি কিনে নেয় সে হচ্ছে ট্রান্সফ্রি কোম্পানি। ওল্ড কোম্পানি বলা যেতে পারে বোঝার সুবিধার জন্য নিউ কোম্পানি। তুই ওল্ড কোম্পানি নিউ কোম্পানি লিখতে পারবি না, তোকে ট্রান্সফেয়ার কোম্পানি লিখতে হবে, না ট্রান্সফ্রি কোম্পানি লিখতে হবে, অথবা ট্রান্সফার কোম্পানির নাম লিখতে হবে আর ট্রান্সফ্রি কোম্পানির নাম লিখতে হবে। এবার যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে কোম্পানি আমি আগেই দেখিয়েছি, তার অ্যাসেট চলে গেছে, তার লায়াবিলিটি চলে গেছে, অ্যাসেট লায়াবিলিটি সবই চলে গেছে, ট্রান্সফার কোম্পানি গেছে। এবার ট্রান্সফার কোম্পানির যে শেয়ার হোল্ডার অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডারই তো কোম্পানির মালিক হয়, ইকুইটি শেয়ার হোল্ডার। তো শেয়ার হোল্ডার যারা ইকুইটি শেয়ার হোল্ডার আছে তাদের কে দিতে হবে? ট্রান্সফার কোম্পানিকে। এমনি তো ছেড়ে দেবে না, তাই না? এমনিতেও বলেছিলাম যে 90% শেয়ার হোল্ডার রাজি হবে ট্রান্সফার কোম্পানি, তবে গিয়ে ট্রান্সফার কোম্পানিতে কন্ডিশন নিতে হবে। এবার যদি 90% রাজি না হয় কি হবে? তাহলেও হবে, সেক্ষেত্রে ওটা মার্জার হয়ে যাবে, মানে পারচেস হয়ে যাবে, নেচারাল মার্জার হবে না। নেচারাল মার্জার হতে হয় 90% শেয়ার রাজি হতে হবে। দেখা গেলো সংখ্যাগরিষ্ঠতা যে ম্যাক্সিমাম শেয়ার 60%, 50-60% শেয়ার হোল্ডার রাজি হয়ে গেল, সেক্ষেত্রে হয়তো পারচেস কোম্পানি কনভার্ট হয়ে গেল, বা কোম্পানি চলে গেল এখানে, বা কোম্পানিকে নিয়ে নিল, কিন্তু সেটা পারচেস মানে নেচার অফ পারচেসের দিক দিয়ে হবে, মার্জার হচ্ছে। এবার কথাটা বলতে চাইছি সেটা যাই যে কন্ডিশনই হোক, সে নেচার অফ পারচেস হোক, নেচার অফ মার্জার হোক, যাই হোক, একটা কোম্পানিকে আর একটা কোম্পানি নিয়ে নিচ্ছে, তো সেই কোম্পানিকে কিছু দেবে না এটা তো হতে পারে না, তার মালিককে কিছু দেবে না এটা হতে পারে। তার মালিক হচ্ছে শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডার। এবার ট্রান্সফার কোম্পানি এই শেয়ার হোল্ডারদের শেয়ার দিতে পারে, ডিবেঞ্চার দিতে পারে, আবার টাকাও দিতে পারে। শেয়ার, ডিবেঞ্চার, টাকা, এই মাধ্যমে তার পেমেন্টটা করতে পারে। পেমেন্টটা কি পেমেন্ট করবে? কোম্পানিটার ভ্যালুয়েশন ঠিক হবে তো, যে একটা এ কোম্পানি মনে কর বি কোম্পানিকে নিয়ে নিচ্ছে, তো বি কোম্পানির তো ভ্যালু ঠিক হবে। তুই যে কোনো ক্ষেত্রে তুই কোনো জিনিস কিনতে, তার একটা মূল্য আছে, তার ভ্যালু আছে। তো যখনই কোনো কোম্পানিতে কিনছিস, মানে এখানে এই কোম্পানি যখন এই কোম্পানি কিনে নিচ্ছে, এই কোম্পানি মনে কর বি কোম্পানি কিনে নিচ্ছে, তাহলে বি কোম্পানিটার ভ্যালুয়েশন আছে, সেই ভ্যালুয়েশনটা বার করতে হবে। সেই ভ্যালুয়েশনটা বার করে পেমেন্ট সিস্টেম যেটা হবে, সেই পেমেন্টটা ভ্যালুটা কত হবে, সেটা কি হবে, সেটাই হচ্ছে পারচেস কনসিডারেশন, তার ভ্যালুয়েশনটা। এই পারচেস কনসিডারেশন 4টে মেথড আছে। প্রথম মেথডটা হচ্ছে লামসাম মেথড, পরেরটা হচ্ছে নেট অ্যাসেটস মেথড, তারপরেরটা হচ্ছে নেট পেমেন্ট মেথড, আর 4 নম্বর হচ্ছে শেয়ার এক্সচেঞ্জ মেথড। তাহলে আমরা দেখলাম যে অ্যামালগামেশন দুটো পদ্ধতি, নেচার অফ মার্জার, নেচার অফ পারচেস, এবং নেচার অফ মার্জারই হোক আর নেচার অফ পারচেসই হোক, যাই হোক, পারচেস কনসিডারেশন ব্যবসার একটা ভ্যালুয়েশন ঠিক করতে হবে, এবং এই ভ্যালুয়েশনটা, পারচেস কনসিডারেশনটা কি করে ঠিক করবো, তার 4টে পদ্ধতি আছে। লামসাম মেথড, নেট অ্যাসেট মেথড, নেট পেমেন্ট মেথড, আর শেয়ার এক্সচেঞ্জ মেথড। 4টে মেথড আছে। এবার আমরা এই 4টে মেথড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম হচ্ছে লামসাম মেথডটা কি? লামসাম মেথড একদম ইজি, লামসাম মেথডের কোনো ঝামেলা নেই। লামসাম মেথডে কি হয়, পারচেস কনসিডারেশন যে ক্যালকুলেশনটা আছে, সেই ক্যালকুলেশনটা তোকে নরমালি কত টাকা ভ্যালুয়েশন, কত টাকায় কেনা হচ্ছে, কত টাকা নেওয়া হচ্ছে, সেটা বলে দেবে। টাকা বলতে আমি টাকা বলছি, বা সেটা শেয়ার দিক, ডিবেঞ্চার দিক, বা টাকাই দিক, সেটা বলে দেবে। তো লামসাম মেথডে কোনো প্রবলেম নেই। তারপর যেটা আছে নেট অ্যাসেট মেথড,
এইটা আমাদের একটু ভালো করে করতে হবে। নেট অ্যাসেট মেথড এটা আমাদের করতে হবে, ঠিক আছে? পরে যাক। আচ্ছা, এবার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে নেট অ্যাসেট মেথড। যে অ্যামালগামেশনের যেটা করাচ্ছি সেটা হচ্ছে নেট অ্যাসেটস মেথড। অ্যামালগামেশনের পারচেজ কনসিডারেশনের নেট অ্যাসেট মেথড। নেট অ্যাসেট মেথডে কি হবে? নেট অ্যাসেট মেথড তোরা করেছিস, সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ শেয়ার, যেটা চলছে প্যারালালি আর একটা চ্যাপ্টার আমাদের চলছে ভ্যালুয়েশন অফ শেয়ার, ওটা অরের চ্যাপ্টার, গুডউইলের সাথে অর আসে। তো নেট অ্যাসেট বেসিস ওখানে আমরা করেছি যে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিয়ে এটা হবে, সেটা হচ্ছে নেট অ্যাসেট মেথড। তাহলে অ্যাসেট অফ ট্রান্সফার কোম্পানি, অবশ্যই ট্রান্সফার কোম্পানি, কারণ যে বিক্রি হয়েছে তার অ্যাসেট, তার অ্যাসেট থেকে তার লায়াবিলিটি বাদ দিয়ে যে অ্যামাউন্টের ডিফারেন্স হচ্ছে সেটা। এবার কথা যে লায়াবিলিটি থেকে অ্যাসেট বাদ, মানে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে তো জিরোই হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ব্যালেন্স শিট তো সমানই আসবে। তাহলে অ্যাসেট থেকে যদি লায়াবিলিটি বাদ দিই তো জিরো চলে আসবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে জিরোই তো আসবে। তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে কিছু কিছু অ্যাসেট নেওয়া যাবে না, বা কিছু কিছু অ্যাসেট নিতে হবে, কিছু কিছু লায়াবিলিটি নেওয়া যাবে না, বা কিছু কিছু লায়াবিলিটি নিতে হবে। সেগুলো কি নিতে হবে সেটা আমরা নোটস করে দিয়েছি। অল অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি টেকেন অ্যাট নেট রিলিজেবল ভ্যালু। প্রথমে যে অ্যাসেট আর যে লায়াবিলিটি যেটাই নিবি সেটা নেট রিলিজেবল ভ্যালু নিতে হবে। নেট রিলিজেবল ভ্যালু বলতে দেখবি ভ্যালুয়েশন শেয়ারের সময় দেখবি যে ব্যালেন্স শিটে একটা ভ্যালু দেওয়া আছে, তার নিচে একটা ভ্যালু দেওয়া আছে। আমি সবসময় নিচে যে ভ্যালুটা আছে, যেটা রিসেন্ট ভ্যালু, সেটা নিচ্ছি, অর্থাৎ যেটা নেট রিলিজেবল ভ্যালু, সেই ভ্যালুটা পাওয়া যাবে ইন দ্যাট টাইম বা ইন দ্যাট পিরিয়ড, যে ওই টাকাটা পাওয়া যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে নেট রিলিজেবল ভ্যালু অ্যাসেট লায়াবিলিটি। যদি নেট রিলিজেবল না থাকে তাহলে যেটা ব্যালেন্স শিটে অ্যাসেট লায়াবিলিটি ভ্যালু আছে সেটাই নিতে হবে। ওকে, এটা হলো। এইবার যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি কি নেব কি কি নেব না। যেমন ক্যাশ অ্যাট ব্যাংক ইনক্লুডিং অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাসেট নিতে হবে। ক্যাশ অ্যাট ব্যাংক যেটা ট্রান্সফার কোম্পানি আছে, ক্যাশ অ্যাট ব্যাংক সেটা অ্যাসেট নিতে হবে। ফিকটিশাস অ্যাসেট মানে কাল্পনিক সম্পত্তি, ফিকটিশাস অ্যাসেট যেমন হচ্ছে তোর প্রিলিমিনারি এক্সপেন্সেস, আন্ডাররাইটিং কমিশন, ডিসকাউন্ট অন ইস্যু অফ সিকিউরিটিজ, ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস will not included in asset, সেগুলো অ্যাসেট নেওয়া যাবে। যদি অ্যাসেট থাকবে, ফিকটিশাস অ্যাসেট থাকবে লাইক প্রিলিমিনারি এক্সপেন্সেস, আন্ডাররাইটিং কমিশন, ডিসকাউন্ট অন ইস্যু অফ সিকিউরিটিজ, তারপর যে ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস, এইগুলো থাকবে, কিন্তু এইগুলো নট ইনক্লুডেড ইন অ্যাসেট, অ্যাসেট হিসেবে নেওয়া যাবে না। গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, প্রিপেড এক্সপেন্সেস ইনক্লুডেড ইন অ্যাসেট, মানে অ্যাসেটের মধ্যে এগুলো নেব। গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, প্রিপেড এক্সপেন্সেস ইনক্লুডেড ইন অ্যাসেট, এগুলো অ্যাসেটের মধ্যে নেব। তারপর ট্রেড ক্রেডিটার্স, বিলস পেবল, ব্যাংক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ডিভেঞ্চার, লোন, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, আনক্লেম ডিভিডেন্ড, এগুলো ইনক্লুডিং লায়াবিলিটি, এগুলো লায়াবিলিটির মধ্যে নেব। এগুলো জানি আমরা লায়াবিলিটির মধ্যে নেব। ট্রেড ক্রেডিটার্স, বিলস পেবল, ব্যাংক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ডিভেঞ্চার, লোন, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, আনক্লেম ডিভিডেন্ড, এগুলো কিন্তু আমরা ইনক্লুডিং লায়াবিলিটির মধ্যে নেব। ঠিক আছে? আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, রিজার্ভ ফান্ড, রিডামশন রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, সিকিউরিটিজ প্রিমিয়াম, ক্যাপিটাল রিডামশন রিজার্ভ সিআরআর, যেটা শেয়ার ফরফিচার, ক্রেডিট ব্যালেন্স অফ পিএল, নট ইনক্লুডিং লায়াবিলিটিস, এগুলো লায়াবিলিটিস নেব না। তাহলে কি কি বললাম? ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, রিজার্ভ ফান্ড, রিডামশন রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, সিকিউরিটিজ প্রিমিয়াম, ক্যাপিটাল রিডামশন রিজার্ভ সিআরআর, শেয়ার ফরফিচার, ক্রেডিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস, নট ইনক্লুডিং লায়াবিলিটিস, এইগুলো লায়াবিলিটিস নেব না। তাহলে আমরা কি কি অ্যাসেটের মধ্যে নেব, কি কি অ্যাসেট নেব না, কি কি লায়াবিলিটির মধ্যে নেব, কি কি লায়াবিলিটি নেব না, সেগুলো ক্লিয়ার কিন্তু এখানে বলা রইল। এটা হচ্ছে আমাদের নেট অ্যাসেট মেথড। এরপরে আসবে নেট পেমেন্ট মেথড, আর তারপরে একটা থাকবে হচ্ছে শেয়ার এক্সচেঞ্জ মেথড। ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বর যে মেথডটা আছে পারচেজ কনসিডারেশনে, সেটা হচ্ছে নেট পেমেন্ট মেথড। নেট পেমেন্ট মেথডে কি হবে? নেট পেমেন্ট মেথডে এটা হবে যে
ট্রান্সফারার কোম্পানি ট্রান্সফারি কোম্পানি কি করবে? ট্রান্সফারার কোম্পানিকে শেয়ার ইস্যু করতে পারবে, নর্মাল শেয়ার যেরকম ভাবে ইস্যু করে ভ্যালুয়েশন যা হবে তাই সেরকম ইস্যু করবে যেরকম, কিন্তু ডিবেঞ্চার ইস্যু করতে পারবে না, এটা শুধু মাথায় রাখতে হবে। ট্রান্সফার কোম্পানি শেয়ার হোল্ডারকে শেয়ার ইস্যু করবে, কিন্তু ট্রান্সফার কোম্পানি ডিবেঞ্চার হোল্ডারকে ডিবেঞ্চার ইস্যু করতে পারবে না। তারপর যেরকম ক্যালকুলেশন করেছি সেরকম ক্যালকুলেশন, নেট অ্যাসেট বেসিস বা যে ক্যালকুলেশন যেরকম হবে সেই অনুযায়ী শেয়ার ফেয়ার যেরকম ভ্যালুয়েশন হবে সেরকম ভ্যালুয়েশনই হবে, অঙ্ক করলে বোঝা যাবে এগুলো। কিন্তু নর্মালি তো মাথায় রাখতে হবে যে ভ্যালুয়েশন হচ্ছে সেই ভ্যালুয়েশনের শেয়ার দিতে পারবে ট্রান্সফার কোম্পানিকে শেয়ার দিতে পারবে, কিন্তু ডিবেঞ্চার হোল্ডারকে ডিবেঞ্চার ইস্যু করবে না। নেক্সট শেয়ার এক্সচেঞ্জ মেথড মানে হচ্ছে শেয়ারে ভ্যালু কত হচ্ছে, শেয়ারে ভ্যালু কত হচ্ছে। শেয়ারে বলতে আজকে যে কোম্পানি বিক্রি হয়ে আছে তারও শেয়ার আছে, যে কোম্পানি কিনেছে তারও শেয়ার আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে যে কোম্পানি কিনে নিচ্ছে মানে ট্রান্সফার কোম্পানি, নিউ কোম্পানি কিনে নিচ্ছে, তার শেয়ারটা সে ট্রান্সফার কোম্পানি বা ওল্ড কোম্পানিকে দেবে, কারণ কিনে নিচ্ছে তার বদলে শেয়ার দিতে হবে, এমনি দিচ্ছে তার বদলে শেয়ার দিতে হবে। তাহলে সেখানে যে ভ্যালুটা হবে ওটা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু ফর্মুলা বা ইন্ট্রিনসিক ভ্যালুর উপর ডিপেন্ড করে। ইন্ট্রিনসিক ব্যাপারটা তোরা দেখেছিলি ভ্যালুয়েশন অফ শেয়ারের সময়, সেই ভ্যালুয়েশন অফ শেয়ারে ইন্ট্রিনসিক ভ্যালু আমরা বার করেছিলাম, এখানেও সেই শেয়ারের ভ্যালুটা ইন্ট্রিনসিক ভ্যালু দিয়ে বার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এখানে দুটো কোম্পানি, ওখানে ছিল শেয়ার একটা কোম্পানি, তার শেয়ারের ভ্যালুয়েশন কি দাঁড়াচ্ছে, এখানে দুটো কোম্পানি, একটা বিক্রি হয়ে যাচ্ছে একটা কিনে নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? ইন্ট্রিনসিক ভ্যালু অফ ট্রান্সফার কোম্পানি ডিভাইডেড বাই ইন্ট্রিনসিক ভ্যালু অফ ট্রান্সফার কোম্পানি, দুটো কোম্পানি ইন্ট্রিনসিক ভ্যালু বার করতে হবে, যেভাবে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু ভ্যালুয়েশন শেয়ার বার করছি। তো ইন্ট্রিনসিক ভ্যালু অফ ট্রান্সফার কোম্পানি ডিভাইডেড বাই ইন্ট্রিনসিক ভ্যালু অফ ট্রান্সফার কোম্পানি ইনটু নাম্বার অফ শেয়ার অফ ট্রান্সফার কোম্পানি। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু অফ ট্রান্সফার কোম্পানি যদি ভ্যালু দাঁড়ায়, মনে কর পার শেয়ার কথা বলি, পার শেয়ার হচ্ছে 20 টাকা, আর ইন্ট্রিনসিক ভ্যালু অফ ট্রান্সফার কোম্পানির যদি ভ্যালু দাঁড়ায় পার শেয়ার 30 টাকা, তাহলে ডেফিনেটলি ইনটু সেক্ষেত্রে কি হবে? নাম্বার অফ শেয়ার অফ ট্রান্সফার কোম্পানি কত শেয়ার হচ্ছে, মানে 30 টাকা ভ্যালুয়েশন হচ্ছে ট্রান্সফার কোম্পানি, 30 টাকায় সে ট্রান্সফার কোম্পানি যে ভ্যালুয়েশন 20 টাকা, 30 টাকা হচ্ছে ট্রান্সফার কোম্পানির ভ্যালুয়েশন, 20 টাকা হচ্ছে ট্রান্সফার কোম্পানির ভ্যালু, 30 টাকায় হচ্ছে 20 টাকা ভ্যালু। তো সেই অনুযায়ী যদি দাঁড়ায় 30 টাকা ভ্যালুয়েশনে 20 টাকা ভ্যালু দাঁড়ায়, তাহলে সেই হিসাবে নতুন যে ট্রান্সফার কোম্পানির টোটাল শেয়ার কত আছে সেই অনুযায়ী ভ্যালু কত দাঁড়াবে, নাম্বার অফ শেয়ার সেই রেশিও দিয়ে করতে হবে, সেটা কথা রেশিও দিয়ে করতে হবে, সেই রেশিওতে 20/30 ইন্টু মনে কর ট্রান্সফার কোম্পানি 10,000 শেয়ার আছে, 30,000 শেয়ার আছে, 40,000 শেয়ার আছে, ইন্টু করতে হবে। তো সেই অনুযায়ী এটা হবে। ক্লিয়ার? এটা হচ্ছে শেয়ার এক্সচেঞ্জ মেথড, বুঝা গেল? এই 4টে মেথড আছে, এরপর আমরা পরের ভিডিওতে জার্নাল এন্ট্রিগুলো করবো। ওকে।